নমস্কার, আজকের ভিডিওটা হচ্ছে কলকাতা থেকে দোহা যাত্রা ভায়া দুবাই, যেখানে আমায় থাকতে হবে 4.5 ঘন্টা। এয়ারপোর্ট টু এয়ারপোর্ট এয়ার ডিস্টেন্স হচ্ছে 3745 কিলোমিটার। তাই পুরো ভিডিওটা একবারে দেওয়া সম্ভব না। মার্চের 1 তারিখ শনিবার সকালের ফ্লাইট ছিল কলকাতা মুম্বাই দোহা। নিজেরই ছোট একটা ভুলে বড় একটা বাঁশ খেয়ে আবার ফ্লাই দুবাই বুক করলাম সোমবার 3 তারিখের ভোর 1:45-এর ফ্লাইট। 1 মাস পরিবারের সঙ্গে থেকে মনের দুঃখে যখন ফিরবো, তার ওপর গোদের ওপর বিস্ফোরণ। তাই এই সম্পূর্ণ যাত্রাটি আমি কোনো ব্লগ বলে পরিচয় দিতে চাই না। এটি আমার খুবই দুঃখের স্মৃতি ইন্টু 2। তাই সবাইকে পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন না। আর যদি এমন আবার এলাম দ্বিতীয় দিন এয়ারপোর্টে। সে যে কী অবস্থা গেল, শনিবার দিনকে সকালে এসে ফেসে গেছিলাম এরকম। এবার দেখা যাক, আজকে এত টাইমে আগে ঢুকেছি যে কাউন্টারই খোলেনি, 3 ঘন্টা 4 ঘন্টায় খোলে। এখন টাইমিং কত হচ্ছে? টাইম হচ্ছে 9:25, ফ্লাইট 1:15। ফ্লাই দুবাই আমি বুক করলাম, আবার অনেক টাকা খরচ হয়ে গেল, মোটামুটি 35,000। তারপর এক্সট্রা গাড়ি আসা যাওয়া ভাড়া তো আছেই, চলছে। দেখা যাক, যতদিন না বোর্ডিং পাসটা পাচ্ছি মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আসছে না। আর এয়ার ট্রাভেলটা প্রথম থেকে আমি একটু আতঙ্কের ব্যাপার। এয়ার ট্রাভেল এটা প্রথমবার না, সেকেন্ড টাইম এখান থেকে আমাকে ভাগিয়ে দিয়েছি এয়ারপোর্ট থেকে। আগেবার ওই করোনার সময় তখন আমার ওটা কী বলে, করোনা টেস্টিং রিপোর্টে স্ট্যাম্পিং করিনি বলে আমাকে ভাগিয়ে দিয়েছে। সে আবার ঘরে গিয়ে আবার নতুন করে টিকিট করা, আবার সেকেন্ড টাইম কালকে এরকম হলো শনিবার দিনকে। তো যাই হোক, দেখি বোর্ডিং পাসটা পাই, তারপর দেখা যাবে। রাস্তায় একটু দেরি হয়ে গেছে আমার, জ্যামটা সঙ্গে প্রচণ্ড ছিল শনিবার দিনকে। সকালবেলা এরকম জ্যাম হবে আমি ভাবতে পারিনি। নন রিফান্ডেবল টিকিট একটু কম দাম পড়ে, তাই নন রিফান্ডেবল টিকিটটা বুক করেছিলাম, আর তাই ফেসে গেছে। আর কী করবো, যাই হোক, ভাগ্যটাই খারাপ ছিল শনিবার দিনকে, কিছু করার ছিল না। সবসময় ইন্টারন্যাশনাল ফ্লাই করি, তাই জন্য এবার ডোমেস্টিক ছিল বম্বে হয়ে দোহা, তাই হয়তো আমি জাজ করতে পারিনি। যাই হোক, আমারই ভুল। তো আবার ঘরে ফেরত এসেছিলাম, আবার পরের দিন গেছি। দুটো পড়লো, এখান থেকে বোর্ডিং পাস নেবো। বোর্ডিং পাস নিয়ে তারপরে দেখি, বোর্ডিং পাসটা পেয়ে গেলে অনেকটা ক্লিয়ার। দেখি বোর্ডিং পাসে দাঁড়াই, অনেকক্ষণ আগে আছে, 4 ঘন্টা আগে। দেখা যাক। যাই হোক, বোর্ডিং গেটটা পাস পেয়ে গেছি। আর এবার আমি ফ্লাই দুবাইতে যাচ্ছি। এয়ার ইন্ডিয়া ছিল আমার আগে, সো যা হয়েছে সেটা তো আর কিছু বলে ব্যাখ্যা করা যাবে না। জানি না, ভুলটা হয়তো আমারই একটুর জন্য, তবে আমার মনে হয় এয়ার ইন্ডিয়া যদি চাইতো এটাকে সলভ করতে পারতো, বা ওদের জানি না পারতো কি পারতো না, জানি না তারা কী করেছে। আর ডোমেস্টিক এয়ারলাইন্স আমি বেশি তো যাই না, মোটামুটি আমার ফ্লাইট থাকে ইন্টারন্যাশনাল। তো যাই হোক, আবার ইন্টারন্যাশনাল করলাম, অনেক টাকা খরচা হলো, সেটা আলাদা কথা। এখন ফ্লাইট হচ্ছে কলকাতা থেকে দুবাই, আর ফ্লাইট নাম্বার হচ্ছে FZ462 নাম্বার, যেটা ছাড়ে রাত 1:15 সময়, সকাল 1:15, রাত বা সকাল ভোর 1:15। আর ওখানে গিয়ে পৌঁছাবো 5:15 সকালবেলায়। আর ওখান থেকে 5-4.5 ঘন্টার মতো আমাকে ওয়েট করতে হবে। তারপর আমি ওখান থেকে ফ্লাইট 1 ঘন্টার মধ্যে 10টার মধ্যে আমি পৌঁছাবো দোহা টাইমিংয়ে। এবারে ব্লগটা বাংলায় বানাচ্ছি, সবাই বাংলা করে। আর দেখি যাক, এখন অনেক টাইম আছে। এখন হচ্ছে সবে 10:20, 11:20, 12:20, 1:20, 25, মানে 3 ঘন্টা এখন হাতে আছে। এখন আমি যদি ইমিগ্রেশন করে ঢুকে যাই, ওই জায়গাটা খুবই কনজেস্টেড। যাই হোক, এখানে একটু ঘোরাঘুরি করি, তারপর ঢুকবো। খিদে পাইনি, কারণ আমি খেয়ে এসেছি। সকালের ফ্লাইটে আসলে খিদে পেয়ে যায়, মানে সকালে না খেয়ে আসি যেহেতু। তো এখন রাত 8টার সময় বেরিয়েছি, আমি 6টা-6:30 সময় ডিনার করে দিয়েছি। তো ওভার এক্সেস কিছু লাগবে না। দেখি, এখানে একটা ক্যাফে খুলেছে, যেটা চিপেস্ট ক্যাফে ইন দ্য ওয়ার্ল্ড, 10 টাকায় সমোসা। একবার ঘুরে এসে দেখা যাক কীরকম জায়গাটা। ঠিক আছে, সিও দেন। আচ্ছা, দেখলাম এখানে খাওয়া একটু এক্সপেন্সিভ বলে, আর এখান থেকে একবার ইমিগ্রেশন হয়ে গেলে খাওয়া তো নিয়ে যাবে না, ওখানে সিকিউরিটি চেকিং খাওয়া ধরে ফেলে আর কি। তো লোকে এখানে এসে খাওয়া দাওয়া বাইরে থেকে নিয়ে এসেও মানে খাওয়া দাওয়া করে। এটা একটা গুড আইডিয়া, কারণ এয়ারপোর্টের অত্যাধিক দাম। তো এর পিছনে পাচ্ছেন এগুলো বসে খাওয়া দাওয়া করছে, তারা ভালো একটা প্যাকেজ খাওয়া দাওয়া নিয়ে এসছে। এটা একটা ইন্টেলিজেন্ট স্টেপস। এয়ারপোর্ট খুঁজতে 10 টাকার সমোসা খুঁজতে আরেকটা এন্ডে চলে এসেছি, কিন্তু 10 টাকার সমোসা পাইনি। হয়তো ওই সিকিউরিটি চেক পড়ে, ডোমেস্টিকের সিকিউরিটি চেক পড়ে সেই এয়ারপোর্টের এটা আছে। বাকি সিকিউরিটি চেক করে যদি ঢুকে যায় ভেতরে, সেরকম কিছু থাকে না, আর বোরিংই লাগে। যদিও প্লেন দেখা যায়, এখন অনেক প্লেন আছে, তাহলে সেই করি। সিকিউরিটিটা অনেক, ইমিগ্রেশনে আমার অনেক লাইন দেখলাম, ওই জন্য বেরিয়ে এলাম। তো যাই হোক, আমি ইমিগ্রেশনে যাই, গিয়ে দেখি ওখানটায় ইমিগ্রেশন করে ভেতরে যাই। ভেবেছিলাম এয়ার ইন্ডিয়া যাবো, যদি টাইম পাই তাহলে এখন একটা দেখাবো, একটা ভিডিওটা করবো। যেহেতু ডোমেস্টিক ফ্লাইট, সেখানে ইমিগ্রেশন হয় না, এখানে সিকিউরিটি চেক করে ডাইরেক্ট ফ্লাইট। কিন্তু আমি যাচ্ছি ইন্টারন্যাশনাল। এখন প্রথমে ইমিগ্রেশন হবে, এখানটা আমার কৈফিয়ত দিতে হবে 1000টা কৈফিয়ত, কেন যাচ্ছ, বাবার নাম কী করো, হ্যান ত্যান। এনিওয়ে, যাই হোক, ওদের কাজ এটা।
তারপরে আবার সিকিউরিটি চেক হবে। এইবার আমি আর বেল্টওয়ালা প্যান্ট পরে আসিনি, ইলাস্টিকওয়ালা প্যান্ট পরে এসেছি। বেল্ট ফেল্ট খুলে এক হিতি বিচ্ছিরি ব্যাপার। এই আসার সময় এই করতে করতে আমার সিকিউরিটিতে, এটা দোহাতে মনে হয়, আমার মনে হলো দোহাতে হয়েছে এটা, বা বম্বে তো দিল্লিতে হতে পারে, দিল্লিতে হয়তো হয়েছে এটা, বুঝতে পারলাম না ঠিক করে কোন জায়গাটা হলো। আমার ঘরে চাবি হারিয়ে গেল। আরে প্যান করলো, করলো, লোহা বের করো, ওর বের করো, হয় না, একেতে 1 ঘন্টা টাইম। হ্যাঁ, আমার কানেক্টিং ফ্লাইট ছিল দিল্লিতে 1 ঘন্টা 2 ঘন্টার। ওই ফ্লাইট থেকে নেবে আর একটা ফ্লাইট ধরবো। আর দিল্লি হচ্ছে বিগেস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া, সবচেয়ে বড় এয়ারপোর্ট। ওখানে এত কম টাইমে এই হিতিবিচ্ছিরি ব্যাপার, এত ফ্লাইট। ওই যাই হোক, আমি সবসময় কলকাতা থেকে ইন্টারন্যাশনালটা প্রেফার করি। এবারে হয়তো এয়ার ইন্ডিয়া নিচ্ছিলাম, অনেক টাকা কম ছিল, কিন্তু লাভের লাভ কিছু হলো না। আবার ফ্লাই দুবাই কাটলাম, 35,000 টাকা খরচ হলো। বারবার বলছি, কারণ অনেক কষ্টের টাকা। লোকের আসলে একটা চাই না, তো বলে লাভ নেই। তো যাই ইন্টারন্যাশনালের দিকে। আর ইন্টারন্যাশনাল ঘুরতে ঘুরতে ছোটোখাটো ক্যাপাচিনো দোকান আছে, ক্যাফে ট্যাফে আছে এই সাইডে, বিয়ার টিয়ার। ডোমেস্টিকে বেশি খাওয়া দাওয়া, বেশি মজা, লোকে ডোমেস্টিক বেশি আসে, ইন্টারন্যাশনালে বেশি বিদেশ চলে যাচ্ছে, এরকম ব্যাপার। যাই হোক, ওদিকে যাই দেখি, ইমিগ্রেশনটা ক্লিয়ার করে, সিকিউরিটি চেক আপ করে, তারপর আবার আমি প্লেন দেখতে দেখতে কথা হবে। আচ্ছা, ফ্লাই দুবাই কিন্তু এয়ারবাস ইউজ করে না, তারা ইউজ করে বোয়িং 737 ম্যাক্স 8, যেটা দুটো ইঞ্জিন থাকে, ন্যারো বডি থাকে, ছোটোখাটো, অলমোস্ট ওই এয়ারবাস 230-র মতোই, A230-র মতোই, কিন্তু এতে একটু বেশি স্পেস দেখা যায়। কিন্তু সত্যি কথা বলতে যে এক্সপিরিয়েন্স আমি যেটা পরেও বলবো যখন করেছি, তো মোটামুটি আমার বোয়িং 737 ম্যাক্স 8টা বেশি ভালো লাগলো। সিঙ্গাপুর এয়ারলাইন্স দাঁড়িয়ে আছে 11 নম্বর গেট থেকে, বোর্ডিং হচ্ছে 11, মালটাল ঢুকছে ওখানে সব। এখানেই হচ্ছে আমাদের ফ্লাই দুবাইটা আসবে। ওদিকে একটা এয়ার এশিয়া বেরিয়ে যাচ্ছে, এটা এয়ার এশিয়াটা কোথায় কোয়ালালামপুর হবে হয়তো। আর এটা সিঙ্গাপুর এয়ারলাইন্স, এটা বেশ বড়। এমিরেটস যেটা আছে, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, পাইলটটা বসে আছে ভেতরে, চা পানি খাবে পাইলট। এই গেছে মাল ঢোকাঢুকি, কার্গো ঢুকছে হয়তো, আরও মাল আসছে আস্তে আস্তে। এই হচ্ছে পুরো ব্যাপারটা এখানে। ওদিকে একটা মালয়েশিয়া এয়ারওয়েজ দাঁড়িয়ে আছে, মালয়েশিয়া, এটা মালয়েশিয়ান। মালয়েশিয়ান এয়ারওয়েজের ইকুয়াল ভেতরে ঢুকছে, এখান থেকে ঢুকছে সবাই। আর এটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারওয়েজ, এটা দেখাচ্ছিলাম তখন, বেশ ছোটো এয়ার। আর ওদিকে দাঁড়িয়ে আছে ইন্ডিগো। এখন সেরকম কোনো ফ্লাইট নেই, ফ্লাই দুবাই, যেটা দুবাই যাচ্ছে। আর তারপরে কাতার আছে লাস্ট একটা, কাতার এয়ারওয়েজ, কাতারের জন্য দেখা যাক। তার মধ্যে আমি একটু চেষ্টা করি এয়ারপোর্টটা ঘুরে দেখাতে। আমি এন্ড পর্যন্ত যাব, ওখানে সিগারেট স্মোকিং জোনটা খুব ছোটো ছিল, সো ঘুরে দেখে আসি। আজ ওইদিকে বেশি ফ্লাইট নেই, আর একটু রাত করে ফ্লাইট থাকে। লাস্ট টাইম আমি যখন এসেছিলাম, কাতার এয়ারওয়েজ হচ্ছিলাম, তখন ওখানে একটা ফ্লাইট ছিল পারো যাওয়ার জন্য, মানে ভুটানে যাওয়ার জন্য। তো আজকে দেখলাম ওখানে কোনো ফ্লাইট নেই, বা ভুটানে কোনো ফ্লাইট নেই, হয়তো উইকলি 7 ডেজ থাকে না। তো এদিকটা মোটামুটি খালি, লোকে শুয়ে আছে, একটু রেস্ট করছে। আর এদিকে খালি আছে, মোটামুটি যারা স্মোক করতে যাচ্ছে তারা ওই কর্নার দিকে যাচ্ছে। ওখানে একটা সিগারেটের দোকান আছে, শুধু ক্লাসিক সিগারেট পাওয়া যায়। আমি দামটা আমার দেখিনি, কারণ আমার স্মোক করার ইচ্ছে করছিল না, আমার মুডটা এত অফ ছিল যে কী হবে একটা ভাব ছিল আর কি। তো আস্তে আস্তে এগিয়ে গেলাম। এদিকটা আজকে মোটামুটি খালি, লোকে দেখি ঘুমাচ্ছে, হ্যাঁ, পড়ে রেস্ট নিচ্ছে আর কি। আর কিছু লোক এগিয়ে যাচ্ছে যারা সিগারেট স্মোক করতে চায়। এই যে সিগারেট স্মোক কাউন্টারটা, স্মোকিং কাউন্টার একটু বড়ো করেছে, আগে এত বড় ছিল না, 6x6 5x5 একটা কাউন্টার ছিল, এটা বড়ো করেছে, খুব ভালো করেছে এটা স্মোকিং কাউন্টার। আর এই যেটা বললাম, একটা সিগারেট কাউন্টারও পাওয়া যায়, শুধু ক্লাসিক সিগারেট দেখলাম পাওয়া যায়। তো এই সাইডটা ঘুরে এলাম। আর হয়তো কোনো ফ্লাইট এদিকে আসবে, লোকে যেভাবে বসে আছে দেখে মনে হলো। তো আজ এই সাইডটা একটু ফাঁকাই ছিল গেটগুলো। তো মোটামুটি কলকাতা এয়ারপোর্টটা ঘুরে দেখাচ্ছি। ঘুরতে ঘুরতে আমারও একটু কফি টফি খাওয়ার ইচ্ছে হলো, তো যাই গিয়ে একটা কফি নিয়ে আসি। আর এখানে আচ্ছা, কফিটা পরে ঘুরে আসবো। এখানে একটা বার আছে, মকটেল পাওয়া যায়। আর এখানে বিজনেস ক্লাস আর ফার্স্ট ক্লাসের যে ফ্রি ডাইনিং সেটাও আছে, সেখানে অনেক লম্বা লাইন দেখলাম। আর বিরিয়ানি ভাই, idli.com আর ওয়াও মোমো একটা আছে যে পেড কাউন্টার, একটা হচ্ছে ফ্রি কাউন্টার, সেখানে লোকে একদম লম্বা লাইন করে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। ফ্রিতে খাওয়া পেলে সবাই এরকমই করে আর কি। যাই হোক, ঘোরাঘুরি করে আমার একটু গেলাম লাগছিলো, মনে হচ্ছে একটা কফি খেলে ভালো হয়।
তাই ক্যাফেচিনোতে একটা কফি নিলাম। আমি বেসিক্যালি আমেরিকানো খাই। আগেরবার নিয়েছিলাম একটা বড়ো, সে বিশাল বড়ো ছিল, 280 রুপিস মতো ছিল। আজকে 250 মিডিয়ামটাই নিলাম। তো কফিটা খুবই সুন্দর কফি। হ্যাঁ, 280 একটা বিগ অ্যামাউন্ট, কিন্তু যে কোয়ান্টিটি তারা দেয় 2 থেকে 3 জন আরামসে খেতে পারে। কফিটা ভালো ছিল আর টেস্টটা খুব ভালো ছিল। আমার একটু ক্রাঞ্চি, মানে একটু কড়ক কফি ভালো লাগে। তো লাস্ট টাইমে খেয়েছিলাম বলে এখানে আবার এলাম। আর এদের ব্যবহারটা ভালো। আগে একটা লোক ছিল যে আমাকে সার্ভ করে গেছিলো এসে, তো এবার আর কেউ ছিল না, আমি নিজেই নিয়ে এলাম। নিয়ে একটু ভাবছি কফি টফি খেতে খেতে একটু ফ্লাইট দেখি, আর দেখি আমাদের ফ্লাইট কখন আসে। ইন্টারন্যাশনাল সাইডে কিন্তু খুব বেশি লোক থাকে না দিনের বেলায়, এই রাতের দিকে একটু বেশি ফ্লাইট দেখি আমি। তো রাতের ফ্লাইটে ভালো, সকাল সকাল পৌঁছে যায় ডেস্টিনেশনে। যেমনি 10টার সময় আমি দোহাতে পৌঁছে যাবো, যদিও আমি দুবাইতে অনেক হোল্ড করবো আর কি, 3-4 ঘন্টা। যাই হোক, আমাদের ফ্লাইটটাও চলে এসেছে। যাই হোক, ফ্লাই দুবাই চলে এসছে, এতে করে বেরিয়ে যাবো দুবাই। একটা ফ্লাইটের তার অনেক কাজও থাকে, যেমন এরা বেরিয়ে গেছে চেকিং, কিছু লোক আছে তাদের বাইরে করতে হবে, তাদের লাগেজ বাইরে করতে হবে, আবার নতুন লোক উঠবে তাদের লাগেজ ইন করতে হবে, অনেকটাই কাজ। যাই হোক, সব কাজ শেষ, এবারে বেরিয়ে যাবো, ফ্লাইট এসে গেছে। লাগেজ বার করছে, মানুষ বেরোচ্ছে, তবে আমাদের লাগেজ উঠবে, তবে আমরা উঠবো, তারপরে দুবাই। আর ডোমেস্টিক ফ্লাইট এবারে চলা হলো না, হাতে হাতে বেরিয়ে গেল। এলাম ডোমেস্টিকে, দিল্লি বম্বে হয়েছিলাম, যাবো, হলো না। যাই হোক, দেখা যাক ট্রেনে যাই। লাস্ট টাইমে আমি যখন গেলাম দোহাতে, বাই এতিহাদ গেলাম, খারাপ না ফ্লাইটটা, কিন্তু মনে হয় এটা এমিরেটসের সঙ্গে তার চ্যালেঞ্জ হয় না। কিন্তু এখন দেখা যাক ফ্লাই দুবাইটা কীরকম ফ্লাইট। মোটামুটি আমার পেপার ওয়ার্ক সল ডান। তো এখন ট্রেনে আমি ইন করবো, সবাই দাঁড়িয়ে আছে, জাস্ট এটা রুটিন চেক হচ্ছে এখানে। সো অ্যাট লাস্ট অন দ্য ফ্লাইট 31E মাই সিট নাম্বার, অ্যান্ড যাই হোক বাংলা চালু করছি। আমি ইমপ্রেস, কারণ লাস্ট টাইম যখন এতিহাদে গেছিলাম, সিট অলমোস্ট সেম, ইজ লো কোয়ালিটি সিট, বাট they have LCD here, no charging point, even the charging point is not that much good, it is super slow in Etihad. আমার মনে হচ্ছে এখন পর্যন্ত এটাই ভালো, কারণ সিট যেগুলো আছে খুব নর্মাল সিট। এর থেকে দেখলাম এয়ার ইন্ডিয়া খুব ভালো না। বিস্তারাটা মোটামুটি একটা ক্লাসিক ছিল, প্রিমিয়ার কোয়ালিটি, কিন্তু এয়ার ইন্ডিয়া চলবে না। সেক্ষেত্রে ফ্লাই দুবাই তারা প্রতিটা সিটে LCD স্ক্রিন দিয়ে রেখেছে। আমি জানি না ইন্টারনেট থাকবে কি থাকবে না, তো আমি একবার দেখার চেষ্টা করছি। প্রতিটা সিটে স্ক্রিন দেওয়া আছে, সো 4 ঘন্টা 5 ঘন্টা লোকের ট্রাভেল করবে, একটা এন্টারটেনমেন্ট ফ্যাসিলিটি দিয়ে রেখেছে। আর লাস্ট টাইম যেটা বললাম এতিহাদ হচ্ছে তাদের ন্যাশনাল ক্যারিয়ার অফ UAE, বাট তারাও এতটা ফ্যাসিলিটি দিয়ে রাখে না। যেটা ইভেন লাস্ট টাইম যখন আমি ফ্লাই দুবাই ফ্লাই করেছিলাম দুপুরে ফ্লাইটটাতে, তাদের স্ক্রিন ছিল না, আমি জানি না কেন এটা আছে, কিন্তু ভালো লাগলো খুব। আর স্ক্রিন কী আছে দেখা যায়, এখানে আছে ইংলিশ, ওকে ইংলিশ, এখানে মুভিজ, টিভিজ, কিডস প্রোগ্রামস, গুড এন্টারটেনমেন্ট অ্যাটলিস্ট। লো কস্ট এয়ারলাইন্স এতিহাদ যেরকম দিচ্ছে, বা ইমারেটসের পরে যদি স্ক্রিন থাকে তাহলে হচ্ছে ফ্লাই দুবাই। সো ভালো লাগলো। আর দেখা যাক আস্তে আস্তে 4 ঘন্টা 5 ঘন্টা যদি আমরা ফ্লাই করি। 25-এ আমার টাইমিং আছে, এখন বাজে 1টা ঘড়িতে আমার। তো দেখা যাক, মুভিজ দিয়ে রেখেছে এখানটা ভালো ভালো, যদি আমরা আরবি ফ্যামিলি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান সিনেমা। তো আমি ইন্ডিয়ান সিনেমা দেখি না, কোনো সে দেখি না। টাইগার 3 ফ্রি আছে, দেখা যাক কতটা কি ইন্টারটেনমেন্ট পাওয়া যায়। তাহলে আজ এতটাই থাক, চিন্তার কোনো কারণ নেই, আমি পুরো ভিডিওটা আস্তে আস্তে আপলোড করে দেবো। চ্যানেলের নামটা মনে আছে তো? Hello everyone, my name is Amit and you are in My Vlog Show.